আমার হাজব্যান্ড BA6493 6493, তার বিয়ে নাম্বার SM মাহবুবুল মুরাদ। সে 47 লং কোর্সের অফিসার। এবং আমি ময়ূরাক্ষী সোনিয়া আজকে আপনাদের সবার সামনে আসছি। আজকে আমি ভিক্টিমাইজ বলে আমার হাজব্যান্ডকে মে মাসের 16 তারিখে FDCM করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে 200 কোটি টাকা মেরে দিছে এবং তাকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আমার জীবন যুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমার 25 মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয়, কিন্তু আমি বের হয়ে যেতে পারার জন্য রাত দুপুরবেলা আমি ছুটাছুটি করা শুরু করে দিই, কিন্তু কোনো কাজ হয় না, কোনো কিছুই আমি করতে পারি না। তখন আমার সবাই মিলে ওনাদের পা হাত পা জড়ায় ধরে আমি থাকার চেষ্টা করি। তারা আমার করুণা করে বলছে যে থাকেন। সেইখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই। আমাকে 25 তারিখে বাসায় এখানে থাকার আশ্বস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা স্টেশন কমান্ডার হিসেবে এবং লগেরিয়া। তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবো। আমি স্বপ্নচূড়া 502 নির্ঝর এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি। তারপরে তারা আমাকে দিয়ে এখানে রাখার কিছুদিনের মধ্যে আমার 7 জুন আমি আশরাফুজ্জামান আশা ব্রিগেডিয়ার জেনারেল সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে। আমাকে যখন রেপ করছে আমাকে বলছে তুই কাউকে বলবি না, তোর বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলা দেবো। আমি ভয় কারোর কাছে বলতে পারিনি, কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নাই। আমার বাবা মা মরে গেছে, কেউ নাই আমার। আমি করতে বাধ্য হয়েছি, তবে আমাকে ভয় দেখানো হয়েছে। আমার মেয়ে ছোট বাচ্চা, আমি কার কাছে দেবো, কেউ তো নাই। পরে তাকে আমি 10 জুন আমাকে জোরপূর্বক আমাকে ভয় পেতে দেখে কনভিন্স করার পরে সে আমাকে ডিভোর্স দিয়েছে। তারপরে আমি তাকে বিয়ে করছি এবং সে আমাকে বিয়ে করছে। পরের দিন 11 জন সে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে সে তার মতো আমি আমার মতো আসি এবং তারপরে সে আমাকে ওই স্ত্রীর অধিকার নিয়ে ভোগ করে। সে আমাকে ফ্যাসিলিটি তো দেয়ই নাই, কোনো কিছু করে না। যখনই বলে আপনি না আমার গার্জেন, আপনি না আমার ব্যবস্থা করবেন। এরপরে জানাজানি হয়, আমি প্রেগনেন্ট হয়ে যাই। যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট, তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাকডেটেড করে তালাকের কাগজ রেডি করতে হবে, তা না হলে সমস্যা আসছে। তার চাকরির সমস্যা আমার বন্ধু বান্ধবরা দিয়ে সে তালাকের কাগজ আনার ব্যবস্থা করে দিয়ে সে ওইটা চাকরি নিয়ে কি করছে আমি জানি না। এর পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে সমস্যা একটার পর একটা বাড়তেছে এবং কমতেছে না, তার বোন, তার 2 বোন, তার ওয়াইফ এবং সে সহ বাসায় এসে আমাকে মারধর করে আমার বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার গর্ভপাত হয়ে যায় এবং আমি ভয়ে বলি না এবং তখনও বলে গেছে যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলাই দেবো, তোর বাচ্চা কুম করে দেবো। আমি এটা বলতে পারিনি, কারো কাছে বলতে পারি। সে এসে প্রমাণিত হয়েছে যে আমি প্রেগনেন্ট ছিলাম। আমাকে অমানসিক নির্যাতন করা হয়েছে। গত বছর আমাকে দেখেন মেরে এইখানে মাথা কুফল ফোলাই দিয়েছে। যখন তার কথা রাজি হয়নি আমাকে গলা টিপে ধরছে, আমার মেয়েকে লাথি মারছে এবং বলছে তোরা যদি স্বীকার করিস বলিস তোদের ভাত বন্ধ হয়ে যাবে 2 মিনিটের মধ্যে, এখান থেকে 2 মিনিটের মধ্যে তোদের বের করে ছেড়ে দেবো। কালকে আমি আর্মির ভিতরে বহুত কমপ্লেন দিয়েছি, বহুত জানার চেষ্টা করেছি, কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি আমি পাইনি, কোনো কিচ্ছু পাইনি। আমি কিচ্ছু পাইনি, আমার কোনো জাস্টিস দেয়নি। কালকে আমি আর্মিতে রিপোর্ট করতে যেতে চাচ্ছি, জানি না আমি ফিরে আসবো কিনা, কোনো কিছু হবে কিনা। আমি সবার কাছে আমি আবেদন করছি, আমি জানানোর চেষ্টা করছি, আমি কিছু করতে পারি। আমার বাসায় খাবার নাই, আমি না খেয়ে মরে যাচ্ছি। আমার সামাজিক ভাবে আমার চাকরি বাকরি নেই, আমার বাচ্চা নিয়ে কিভাবে চলবো আমি জানি না। আমার আপনারা বাঁচান, আমি কিভাবে থাকবো আমি জানি না। তার সাথে সে বলছে আমার তার DGFI FIO লগেরিয়া তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে কেউ আটকাতে পারবে না, তাকে কোনো কিছু শাস্তি দিতে পারবে না। আমি কাউকে ভরসা করতে পারতেছি না। আমি শুধু আমার বাচ্চাটা জন্য বেঁচে থাকি। আমি যদি মরেও যাই আমার বাচ্চাটারে আপনারা দেখে দেখেন, এই জন্য
আজকে আমি আপনাদের সবার সামনে এসে বলতেছি আমাকে বাঁচান। আমার যদি কিছু হয়ে যায় এই সেনাবাহিনী দায়ী। আমার এই আশরাফুজ্জামান আশা ব্রিগেডে জেলে উনি 36 লং করছে, উনি এখনো দায়িত্বে আছে, সার্ভিং অফিসার। আজকে আমার বিয়ে করেও বিয়ের অধিকারে বইয়ের মর্যাদাও দেয় নাই, উল্টো মারধর করে আমাকে কিছু রাখে নাই। আমি যখন বলছি আমার জীবনে কেন আপনি এটা করলেন, অনেক মেয়ে তো ছিল এবং তার স্বীকারোক্তি আছে সে আরো মেয়েদের সাথে সম্পর্ক করছে, তার সাথে আমি ভালো আচরণ করে করছি, কিন্তু তাতেও কোনো কিছু হয়নি। তার ওয়াইফ সবকিছু জানে, সবকিছু বোঝে, তারা সবাই মিলে করছে। যখন বিয়ে করছে তখন বলছে তার বউ ছিল না, আমি জানতাম না। পরবর্তীতে যে দেখি তার সবকিছু আছে। বলতে পারেন আপনি জানতেন না কেন? আমি জানার চেষ্টা করিনি, কারণ আমি এত কিছু আমার স্বামীরে নিয়ে, এত কাহিনী নিয়ে, আমার বাবা মা মরে যায়নি, আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি, আমি কিচ্ছু জানতাম না। আমারে বাঁচান, আপনারা জাস্টিস চাই, আমি আপনাদের সবার কাছে বিচার চাই। আজকে আনার বড় ব্রিগেডিয়ার জেনারেল বলে তার আজকে এত ক্ষমতা, তার আজকে এত পাওয়ার, নাহলে আমার কি হবে আমি জানি না। শুধু আমার মেয়েটাকে বাঁচাই রেখে আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ। ইলিয়াস ভাই, আমি আপনার কাছে ভিডিওটা পাঠাচ্ছি, আপনারা একটু দেখে দেখেন। আমি জানি না আমি কতটুকু সঠিক বা ভুল, আমার যদি কিছু গুম করে কালকে যদি কিছু হয়ে যায় আমি কিছু জানি। ইলিয়াস ভাই, আপনি দেখে রেখেন আমার বাচ্চাটা। আর্মিরে আপনাকে আমার লয়ারের মাধ্যমে ভিডিওটা পাঠিয়েছি, আপনারা শুধু একটু দেখে রেখেন। আমি জানি না এর কতটুকু বিচার সালিশ আমি পাবো, আমি মরে যেতে পারি। আমাকে যেভাবে অ্যাসল্ট করা হয়েছে আশরাফুজ্জামান আশা ব্রিগেডে উনি যেভাবে করছে আমি মরে যাবো। আপনারা একটু দেখে রাখেন আমার বাচ্চাটার। আপনাদের সাকুল আবেদন ইলিয়াস ভাই, আপনারা জানিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম। এতক্ষণ যেটা দেখলেন এটা জাস্ট একটা ট্রেলার, মূল ঘটনা আজকের ভিডিওতে আপনারা দেখবেন। যার কান্না শুনলেন তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল, এর নাম হচ্ছে আশরাফুজ্জামান আশা। তিনি আওয়ামী লীগের একজন দোসর। আওয়ামী লীগের বর্তমান যেই সেনা প্রধান আছেন, আওয়ামী লীগের সেনা লীগের প্রধান ওয়াকারের অত্যন্ত আস্থাভাজন গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তিনি। এই ব্যক্তি যেই কাজ করেছেন এটা পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোনো বাহিনী তো বহু পরের কথা। সবচেয়ে জঘন্য কোনো সংগঠন, কোনো সংস্থা তাদের পক্ষে সম্ভব না। 25শে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে, সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে, এটা সভ্য কোনো সমাজে ঘটতে পারে না। নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর। তারা 5 তারিখের পরে এখনো পর্যন্ত চেয়ারে আছে। আরে ভাই, সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা, যে আমরা পারিনি, আমার ভাইদেরকে, যে ভালো মানুষ তারও দেওয়া উচিত। এই সেনাবাহিনীর অফিসার একটাও থাকা উচিত না। আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভিতরে আপনার তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, আপনি বাঁচাইতে পারেন। আপনার মতো বালের এই বাহিনী দিয়ে আমি কি করব? তারা এটা করেছে। যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমি চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে। যত কিছু হোক, সেনাবাহিনী তো আমার দেশের বাহিনী, এই ঘটনাটা ভেতরে থাকুক। কিন্তু ঘটনার যে বিষয়গুলো আমি দেখাবো, দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম। বিষয় হচ্ছে মেজর মুরাদ। 25শে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শোনে নাই, আওয়ামী লীগের পক্ষে কাজ করে নাই, ভারতের পক্ষে কাজ করে নাই, তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে, জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সেনাবাহিনী একটা বিশাল বড় সংগঠনের সংস্থা, এটার বিভিন্ন মানুষজন আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে, এগুলো বিচ্ছিন্নভাবে হতে পারে। সামষ্টিকভাবে এই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা, যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল। সেই লোকগুলোই সেনাবাহিনীর মূল পদগুলোতে বসেছিল এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন। মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে। আমি আবারও বলছি, মেজর মুরাদের স্ত্রীকে
এই ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন। কিভাবে ধর্ষণ করেছেন, কি করেছেন, সব আপনারা আজকের আমার ভিডিওতে প্রমাণ সহ তারপরে দেখবেন। গত কুরবানির ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয়। প্রেক্ষাপটটা আরেকটু পেছনে। মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ি, তিনি আবার আওয়ামী লীগেরও একজন নেতা। তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন। তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন, তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলখানায় গিয়েছেন। এই যে মামলাটা হলো, জেলখানায় গেলে আমরা কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেখি নাই, তিনি জেলে চলে গিয়েছেন। এর আগেও 25 তারিখের পর থেকে এই পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন, খুন হয়েছেন, হদিস নাই। মেজর জিয়া, যিনি প্রচণ্ড চৌকস একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার, খবর নাই কোথায় আছেন। এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন। আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছি, কোনো খবর নাই। মনে হয় যেন তাদের মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই, এরকম একটা ভাব নিয়ে বসে আছেন। তো এই লেভেলের অনেক অফিসারকে তারা এই বলির পাঠা বানিয়েছেন। এই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে। জেলখানায় পাঠানোর পরে তার স্ত্রী শত অফিসার একজন কোনো ধরনের ধান্দা পানি কোনো কিছুতে জানে, যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে নেই, টাকা পয়সা তো কামাইতে পারে নাই। তিনার নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। ঢাকা শহরে ছিল, যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে, পরিবার নিয়ে ছিল, বাচ্চা ছিল। তো এই মহিলা যখন হাজবেন্ড জেলে যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ। তাকে থ্রেট করা হয়, আলটিমেটাম দেওয়া হয় যে 25 দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়তে হবে। তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে, কি করবে? একজন আসেন তার কাছে, একজন ত্রাণকর্তা হয়ে, যে তোমার কিচ্ছু হবে না, তুমি আমার এলাকার বোন, তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবেন, সরাতে পারবেন। তিনি হচ্ছেন এই আশরাফুজ্জামান আশা। এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন। সেনাবাহিনীর গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানায় দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নানান ধরনের সুযোগ সুবিধা, ভাই হিসাবে এসছেন বোনের কাছে। কুরবানির ঈদের রাতে তার বাড়িতে এসেছেন। কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসছেন, কি নিয়ে আছেন, কিভাবে থাকছেন, খাচ্ছেন, দিয়ে এসছেন। বাজার টাজার করেছে। ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে, খাওয়া দাওয়া করছে কিনা, কুরবানির মাংস টাংস খেলো কিনা, এর বলে রান্না টান্না হয়েছে কিনা, বাসায় বোন ঠিক আছো কিনা, হ্যাঁ জি ভাই ঠিক আছি, দাও খাবার দাও, কি রান্না করছো দেখি। খেতে বসার পরে গরু মাংস টাংস দিয়েছে। তারপরে কোথায় থাকো, আমার বোনটা কই থাকে, ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা। ঘরের ভিতরে ঢুকেছে, মেহমান ঢুকেছে, ভাই তো ভেতরে, তার সাথে সাথে বোনও ঢুকেছে। এই তো এই রুম আমার বাড়ি, এই এক। হঠাৎ করে ঝাপটে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সব কিছু খুলে ফেলে এবং ঠিক মাঝে মাঝে একটা অবস্থাতেই তার মেয়ে ছিল ওই রুমে। মহিলার চিল্লাপাল্লা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে। ওই মেয়ে যখন এসে দরজা খুলে তখন সে খুব তাড়াহুড়া করে উঠে ওই বাসা থেকে চলে যায়। পাঞ্জাবি পরে এসেছিলেন ভদ্রলোক সাহেব। তো আসার পরে, এই ঘটনার পরে সে গিয়ে প্রথম যে ভিডিওটা আপনারা কান্নার ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা তিনি পাঠিয়ে তার কাছে মাপ চেয়েছেন। আমাকে মাপ করে দাও, আমি কান্না করছি, আমার খুব খারাপ লেগেছে, আমাকে শয়তান ধরে তারপরে এটা করিয়েছে, আমি এটার জন্য মাপ চাই। এখন আমি তো যেহেতু পাপ করেই ফেলেছি। এর মাঝখানে ওই মহিলা ধর্ষণের ব্যাপারে তার কাছে হুমকি টুমকি দিয়েছেন, সেনাপ্রধানকে জানাবেন, বাইরে জানাবেন, এরকম জানানোর পরে সেই ভিডিওটা খুব সুকৌশলে সে নাটক করে এই ভিডিওটা পাঠিয়ে তারপরে মহিলা কোনোভাবেই ছাড়বেন না, তার ব্যাপারে নালিশ করবেন। তো তিনি যখন বললেন যে দেখো, তোমার স্বামী তো আসলে যে মামলা হয়েছে, উনি তো বের হইতে পারবে না, তুমি একটা বাচ্চা নিয়ে আছো, আমার স্ত্রী নাই এবং আমার স্ত্রীও মারা গিয়েছেন, এই বলে টলে তারপরে তাকে আস্তে আস্তে বুঝাইতে তারপরে তাকে রাজি করাইলে তো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার পরে তাকে ভোগ করলো। ভোগ করতে হঠাৎ করে কয়েকদিন পরে, সপ্তাহ দেড়েক পরে তারে ডিভোর্স দিয়ে দিয়েছে। ডিভোর্স দিয়ে দেওয়ার পরে তাদের একটা কনভারসেশন আছে
এই নায়ক আবার এর মাঝখানে যে ঘটনাগুলো ঘটিয়েছেন তার এই যে কয়দিন বিয়ে করার পরে যা যা এর মাঝখানে সে ওই নারীর ভেতরে তো মানে ওইভাবে প্রেম কাজ করতেছে না, কারণ তার হাজব্যান্ড জেলে, একটা পর্যায়ে এসে তার হাজব্যান্ডকে রেখে তাকে আরেকজনের সাথে নিজের মেয়েদেরকে নিয়ে যাতে রাস্তায় বসতে না হয় এই কারণে আরেকজনের কাছে এসছে, সে তো প্রেমের মুডে নাই। যাই হোক, সে তার সাথে মোটামুটি সংসার করছে, যে আর্থিকভাবে অন্তত সচ্ছল থাকার জন্য সে সেটা করেছে। তার উপরে আবার আরেকটা ঘটনা ঘটেছে ঈদের রাতে, এগুলো নিয়ে আছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ছবি পাঠিয়েছেন, যেই ছবিগুলো আপনারা এখন দেখছেন। এই ছবিগুলো নায়ক আশরাফুজ্জামান আশা তিনি তাকে পাঠিয়েছেন, সিরিয়াস করার চেষ্টা করতেন, এবং অসংখ্য আপনার স্ক্রিনশট, তাদের সাথে বিভিন্ন কথাবার্তা, কনভারসেশন, যে জিনিসগুলো আছে সেগুলো, যে জিনিসটা আপনাদের দেখাইতে চাই কত বড় বদমাইশ সেটা দেখানোর জন্য আপনাদেরকে তার এই নারীর সাথে কিছু কনভারসেশন শুনুন। বিশেষ করে তাকে যখন ডিভোর্স দেওয়া হয়, ডিভোর্স দেওয়ার আগের কিছু ঘটনা। আমার 21 বছরে 1 মাসে দেখো, যার সঙ্গে মনের মিল হয় তার সঙ্গে বিশ্বাসের মিল হয়, এবং এখানে শুধু শারীরিক সম্পর্কটা সবকিছু না, বুঝতে হবে। হ্যাঁ, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমি তার সঙ্গে থাকতে চাই। তাকে কিন্তু আমি বলছি তোমার কথা, ঠিক আছে? কি বলছ? এই যেটা বললাম যে আমার সাথে থাকতে চাও। আচ্ছা, তারপর সে শুনে কি বলছে? তারপর সে শুনে বলছে যে তাহলে তো আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, তোমার সঙ্গে আমার থাকা হবে না। মানে সে রুম থেকে বের হয়ে চলে যাবে, ঠিক আছে? তুমি বাইরে যাও না, তুমি এসো, আমার সঙ্গে থাকতে হবে না, বাকি স্লিপ ইন ইউর বেড, আমি তো কিছু করছি না তো। তারপরে তো তাকে অনেক কথা বললাম যে তুমি যে দেখে নিয়ে বাইরে গেলা, তোমাকে বসে তো না, তুমি কি করলে এটা? হাউ ইজ ইট পসিবল? আমাকে তো বলছে, আমাকে কে বলছে যে ভাবি এটা কি আর করলো, ঠিক আছে? মানে এটাও খুঁজে বের করছে। হ্যাঁ, তোমার তো সবই, আমাকে তো শুধু বলছে যে ভাবি এটা কি করতেছে, এটাই বলছে, ভাবি এটা কি করতেছে, আমি কি করলো? তুমি যা করছো পানিটাকে খোলা করে, ঠিক আছে? তাহলে আমার হাজবেন্ড আরেকজনকে নিয়ে রাতে যখন করতেছে, আরেকজনটা কে? সে আরেকজনটাকে আমি দিয়ে ফেলছি। হ্যাঁ, তোমাকে সে আরেকজনটা কে? হু আই অ্যাম? সে উত্তরটা দাও। হু আই অ্যাম বলো, মাথা জাগাতে না, বলো না। আমি তো তাকে জিজ্ঞাসা করি, তোমার কাছে আমি জিজ্ঞাসা করছি হু আই অ্যাম, আরেকজনটা কে? আমি তো বলছি যে মানে সে তো আমার ওয়াইফ, তাহলে তুমি জানো। তিনি এই কদিনের ভিতরে তিনি আবার প্রেগনেন্ট হন। আপনারা এখন যেই নথিটা দেখছেন এটা হচ্ছে সিএমএইচ এর, তিনি যে গর্ভবতী এইটার পেপার। এই পেপারে তিনার এই কাগজটাও এটা আমরা পেয়েছি হাতে। যে কাগজটা আপনারা দেখছেন এটা হচ্ছে সিএমএইচ এর তিনি যে প্রেগনেন্ট হয়েছেন সেটার কাগজ, এবং এইটা যখন তিনি জানানোর পরে তাকে করা হয়, তাকে মারধর করা হয়। এই আশরাফুজ্জামান আশা, তার স্ত্রী, তার বোন এবং সাথে আরো কয়েকজন এসে এনার নাম হচ্ছে ময়ূর সোনাক্ষীর বাসায় আসেন, এসে তারপরে তাকে মারধর করেন, তার মেয়েকেও মারধর করেন। মারধর করে তাকে গর্ভপাত ঘটান। এই যে গর্ভপাত ঘটিয়েছেন এইটার পরে তাদের সাথে দেখা হয় এবং উনি এই ভদ্রমহিলা কিছু রেকর্ড নেন, তাদের সাথে যে কনভারসেশন হয়েছে এই কনভারসেশনটা শুনলে তারপরে বুঝতে পারবেন যে এই ব্রিগেডিয়ার কত বড় মাপের একটা লম্পট এবং বদমাইশ, এবং কোনো মানে ঢং কোনো কিছু না, মানে এমনিতেই বলে দিচ্ছেন অনর্গল তিনি, করেছি, বিয়ে করি না, করেছি, ছেড়ে দিয়েছি, ইচ্ছা হয়েছে তাই ছেড়ে দিয়েছি, এই টাইপের। আমি সেই অডিওটা একটু আপনারা শুনেন, তাহলে বুঝতে পারবেন যে সে কত বড় মাপের বদমাইশ। কি করবেন? নামো, অনেক রাত হয়ে গেছে। নামবো না তো, আমি কনভিন্স না হওয়া পর্যন্ত করবো না তো। আমি তো ধৈর্য ধারণ করে এতদিন ছিলাম, তো ধৈর্য ধারণ করার রেজাল্টে এটা হতে পারে না তো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, ভালো, আমি যেটা করছি ভালো করছি। কি করছেন বললেন? সেটা কি ভালো করছেন আর কি করছেন? তোমাকে আর কি
খেতে তো বিয়ে করছি, তারপরে এরপরে ডিভোর্স খেতে শেষ আর কি। তাহলে বিয়ে করছেন তো? আগে বুঝলাম। কেসে এই জন্য বিয়ে করছি। আর ডিভোর্সটা? ডিভোর্সটা কেসের জন্য ডিভোর্স। বিয়েটা কি ছেলে খেলা হয়েছে? হ্যাঁ, বিয়েটা ছেলে খেলা ছিল। আপনি কি আমি এটা অবশ্যই ছেলে খেলা না, কেন একটা সাক্ষী রাখি রেখে বিয়ে করছি না। তারপরে কি মানে এটা হালাল করছেন? হ্যাঁ আমার করছি তো। মানে 7 তারিখে হালাল করে নিলেন, হ্যাঁ এই জন্য আমাকে বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ের আগে কাজ কি পাওয়া যাবে? ও, এই জন্য হালাল করে নিয়ে খাওয়া দাওয়া শেষ এবং ছেড়ে দিচ্ছেন। কার ফোন দেখতেছেন? কারটা দেখতেছেন? কি দেখতেছেন? কি দেখতেছ? কি দেখতেছ? তাহলে এতদিন আমার সাথে নাটক করছেন? তাহলে কেন তা কি করছেন? বিয়ে করছি, বিয়ে করে বউর সাথে যা করার সেটা করছি। বিয়ে করে বসে যা করে মানে দেখছি মানে কি করছেন? শুধু তো শরীরটারে ভোগ করছেন, কি করছেন? এই তো শরীরটা তো বুক করা, তো বুক করা কেন? বিয়ে করলে শরীর স্ত্রীর শরীর ভোগ করা হয় না? কি? বিয়ে করলে কি স্ত্রীর শরীর ভোগ করা হয়? অবশ্যই করছেন। না না, বাকি কি করছেন? ভোগ করা বাকি কি করছেন? বাকি কোনটা করছেন? বাকিতে অনেকেই অনেক কিছু করতে পারে না, আমিও পারি নাই। কে ফিনিশ? বাকি যা করতে হয়, কি মেনটেন্যান্সের কথা বলতেছো, ভরণ পোষণের কথা বলতেছো, সাংসারিক খাবার দেওয়ার কথা বলতেছো, সাপোর্ট দেওয়ার কথা বলতেছো, কোনটা তো সামাজিক পদমর্যাদা দেওয়ার কথা বলতেছো? কোনটা করছেন? হয় নাই, হয় নাই, হয় নাই। 3 মাস 10 দিনও হয় নাই। বিয়ের 3 মাসও হয় নাই। হয় নাই, বিয়েরও হয় নাই। বিয়েরও অনেক কিছু হয় নাই। সেটাও অনেক কিছু করেন নাই। সেটাও অনেক কিছু করেন নাই আমার সাথে। কেন করলেন? কেন করলাম? খেলা করছি, খেলা হবে কেন? তো কি করছি, তোমার সঙ্গে আমার বনিবনা হয় নাই। কি বলিব না? ব্যবহার সবকিছু মিলায় হয় নাই বনিবনা। আমাকেও তোমার পছন্দ হয় নাই, অনেক সমস্যা, অনেক কিছু দায়িত্ব পালন করতে তো পারি। তাহলে আমি যখন আপনাকে বলছি যে আপনার সাথে এরকম কাগজ সরাসরি না করে আপনি আমাকে ডাইরেক্ট বলে, তখন কেন বলছেন যে না এগুলো কোনো কিছু না, আমার তো ময়ূরের সাথে সংসার করতে হবে? কেন বলছেন? মনে করছেন এই জন্য মনে করছিলাম বলছেন, তো পেছন দিকতে চুরি করলেন কেন ডিভোর্স দিয়ে অবস্থা পরে আপনি নাটক সাজালেন কেন? হয়েছে দেখেই তো ডিভোর্সের কি পরিস্থিতি হচ্ছে? বুঝতে হয়েছে না? কি তুমি আমাকে নিয়ে সন্তুষ্ট না, ভরণ পোষণ দিতে পারতেছে না, সময় দিতে পারছে না, পদমর্যাদা দিতে পারতেছে না, এমনি নানান সময় তোমার সঙ্গে আমার তর্ক বিতর্ক হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, তুমিও সাফার করতেছো, আমিও সাফার করতেছি, দুইজনে মিলে সাফার করতেছে, এই জন্য প্রেগন্যান্সিটা? হ্যাঁ, প্রেগন্যান্সিটা প্রেগন্যান্সি প্রমাণ করার সাপেক্ষ, মানে প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ কিসের প্রমাণ? প্রেগন্যান্সি প্রমাণ করতে হবে তো। আচ্ছা, এখন প্রমাণ চলে আসছে। কি ইমেজ থেকে ভুল বলে দিছে? ও না, আমি কি কখনো দেখছি? তবে আসেননি কেন? দেখনি কেন? সিএমএইচ পর্যন্ত আপনাকে তো নিয়ে গেছি, আপনি আসেননি কেন পর্যন্ত? জাননি কেন? হ্যাঁ, তো চলো আমরা দেখি তোমার প্রেগন্যান্সি কতটুকু ঠিক আছে। দেখেন কত বড় লম্পট হইলে তারপরে এগুলি করা যায়। এখন তিনার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সেনাপ্রধান তারা বাঁচাবে এই জন্য। আচ্ছা, এবার মূল বিষয়টা বলে, আমি চেয়েছিলাম যে এটা সেনাবাহিনীর বিষয় যেহেতু হয়তো আমি এই আশারে ফোন করতাম যে ভাই এটা আপনি এই মহিলাকে যা ক্ষতি করেছেন, মহিলার তো বাচ্চা নিয়ে সে অসহায় অবস্থায় ছিল, এই কারণে আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছে, হয় তাকে স্ত্রীর মর্যাদা দেন অথবা তাকে এমন একটা কিছু করে দেন যাতে এই নারীটা সারা জীবন ভালোভাবে থাকতে পারে, তার বাচ্চাদেরকে নিয়ে যেন তার পথে বসতে না পায়। আমার সাথে এই মহিলা যেদিন কথা বলেন, এই মহিলা কথা বলার পরে আমি বিষয়টা সেনাবাহিনীকে জানাই, সেনাবাহিনীকে যে কোনো একজন অফিসারকে জানাই যে আমি, তিনি আইএসপিআরে আছেন, আমি আইএসপিআরকে বলি যে দেখেন ভাই আপনি এই বিষয়টা তাকে আমি একটা টেক্সট করি, তারপরে তাকে পুরো বিষয়টা বললাম ডিটেল। সে আমাকে বলে যে আপনি এটা লিখিত দেন, কি বলতেছেন আমাকে একটু ডিটেল বলেন। আমি তাকে ডিটেল সেটা পাঠালাম। পাঠানোর পরে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি সেটা আপনারা দেখবেন রাতে, ঠিক আগের দিন রাতে আমার সাথে তার কথা হয়, না একদিন আগে, তো 2 দিন আগের রাতে কথা হয়। রাতে যখন কথা হয়, কথা বলে তিনি ঘুমিয়েছেন, সকালে ভোরে উনি আমাকে আবার ফোন করলেন, খুব শরীর কাঁপছে, মানে গলা টলা কেঁপে তারপরে কথা বলছে, ভাই আমাকে মেরে ফেলবে, আমার পুরো বাড়ি সেনাবাহিনী ঘিরে ফেলেছে। কি হয়েছে? সেনাবাহিনীর লোকজন উঠে আসলেন, একজন মেজর ভদ্রমহিলার নাম সম্ভবত ফারিয়া।